একটা ভীষণ অন্ধকার সময় এবং আশার আলো নিভে গেছে প্রায়। নিজের মেয়ের মুখের মধ্যে তার মুখটা যেন দেখতে পাচ্ছি। মার্ডার নয়, সিম্পল রেপ নয়, এটা হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বরদেরকে একটা শিক্ষা দেওয়ার উপায়। সঞ্জয় দোষী নয়। একটা রেপ শুধু না মানুষের শরীরের পেনিট্রেশন নয়, বলপূর্বক শুধু একটা শরীরকে ভেদ করে দিলাম সেটা শুধু রেপ নয়। রেপ অফ অনার ইজ হ্যাপনিং এভরি ডে। আমাকে বলা হয়েছিল যে রেপ করে দেব। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আরজিকর কাণ্ডে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু আমাদেরকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে, প্রতিনিয়ত আমরা একটা মারাত্মক চিন্তায় ভুগছি, সেটি হচ্ছে নিরাপত্তা। ৭৮তম স্বাধীনতা দিবসে এসে আজকের দিনে একজন মহিলা যেখানে এত কিছু করছেন সেখানে তার নিরাপত্তাটাই একটা প্রশ্নের মুখে। একটি ছোট বাচ্চা মেয়ে যে স্কুলে যাচ্ছে, যতক্ষণ না সে বাড়িতে ফিরে আসছে তার মা বাবার মুখে প্রশ্ন, দুশ্চিন্তা, সে ঠিক আছে তো? একইভাবে যারা চাকরি করতে বেরোচ্ছেন তাদের মনেও ঠিক একই রকম ভয় বা ভীতি, নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারবো তো? এই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর, আমরা কি করে এই পরিস্থিতির মোকাবিলা করব? সবাই একটা কথাই বলছে যে চাকরি ছেড়ে ব্যবসা করব, কিন্তু সেখানেও কি আমরা নিরাপদ? তাহলে স্বাধীনতার ৭৮ বছর পেরিয়েও আমরা কিন্তু স্বাধীন হলাম না। অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখের এই পরিস্থিতি। আজকে আমরা কথা বলতে এসেছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীদি, ইমেজ বেঙ্গলে স্বাগত। আরও একবার কথা বলতে আসতে হলো অত্যন্ত ভারাক্রান্ত একটা মন নিয়ে, যে ভারাক্রান্ত মনটা প্রত্যেকের এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে রাজ্যের, সারা ভারতবর্ষের যাই ঘটনা শুনছেন এবং যত নৃশংসতা তারা জানতে পারছেন, এই পরিস্থিতিটা আমাদের অন্য কারোর সাথে হলেও যেন মনে হচ্ছে যে এটা আমার বাড়ির নিজের ঘরের কারোর সাথে হয়েছে। এবং সব থেকে বড় কথা, আজকে আমাদের মনে একটা ভয় বা প্রশ্ন যে কাজ থেকে বাড়িতে ফিরে আসতে পারবো তো? ছোট বাচ্চাটা স্কুলে গেছে, কলেজে গেছে, সে নিরাপদে বাড়িতে ফিরবে তো? কি মনে হচ্ছে? একটা ভীষণ অন্ধকার সময় এবং আশার আলো, হ্যাঁ, যদি বলি যে না না ওই তো আশার আলো দেখা যাচ্ছে, ক্রমশ যেন গাঢ়র থেকে গাঢ় হচ্ছে। দেখো, যখন নির্ভয়া হয়েছে, যখন হাথরাস হয়েছে, এই সমস্ত ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে। মানে একটা সমাজকে শিক্ষা দেওয়ার হাতিয়ার হয়ে দাঁড়ায় রেপ, তখন সেই ভয়ঙ্কর অস্ত্র তো বারবার ব্যবহৃত হয়েছে, বারবার সমাজ চমকে উঠেছে, হিংস্রতার দাঁতনখ দেখে আমাদের রক্তক্ষরণ হয়েছে, তাও কি থেমেছে? থামেনি। সেই ভিকটিমের কিন্তু একেবারে অসহায় একদম অবস্থা, একদম মনে হয় যেন কিছু করার নেই, একটা এমন জায়গার থেকে তৈরি হচ্ছে না। ধরো, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি কথা বলছি, একটি মেয়ে যে শহুরে একেবারে বিত্তবান পরিবারে জন্মায়নি, শুধুমাত্র তার শিক্ষার সাহায্যে, শিক্ষার বলে সে এমডি করতে ঢুকেছিল, এবং তার নারী শক্তির বিকাশ হওয়ার পথে অন্তরায় হতে পারত তার পভার্টি, অন্তরায় হতে পারত তার বাবা মার অক্ষমতা, কিছু মানে একেবারে সব কিছুকে উপেক্ষা করে সে কিন্তু নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আজ তার বাবা মা তার মেয়ের শেষ পরিণতিটা দেখার পরে আমার খালি মনে হচ্ছে কি যে এই দিনটা দেখা কত ভয়ঙ্কর, কোনো একটা বাবা মার জন্য কত কত যন্ত্রণার, আর কত যন্ত্রণা আমাদের পেতে হবে। আমি এই জায়গাটায় খালি নিজেকে প্রশ্ন করছি যে আর কত যন্ত্রণা, আর কত কি লেখা আছে আমাদের দেখার। জানি না জীবনটা আমাদের কতটা বড় বা কতটা সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে যা যা দেখছি আমরা,
এটা বোধহয় কাম্য ছিল না। যদি বর্বর যুগ থেকে সত্যি আমরা বেরিয়ে এসে থাকি, যদি অন্ধকার যুগকে আমরা পেছনে ফেলে নাকি পোস্টমডার্ন যুগও ক্রস করে গেছি, তাহলে এটা কি, এটা কোথায় আছি আমরা? কি আদিম ভয়ঙ্কর হিংস্র রূপ মানুষের, পৌরুষ দেখানোর কি এটাই একটা জায়গা? এবং সত্যি বলছি সাথে, আমি গত কয়েকদিন না নিজেকে ফেস করতে পারছি না। নিজেকে যতবার দেখার চেষ্টা করছি মনে হচ্ছে যেন ওই মেয়েটি, যে মেয়েটিকে হয়তো আমি কখনো দেখিনি, কখনো কাছে ছুঁয়ে দেখিনি, কীরকম একটা ভেতরে যন্ত্রণা হচ্ছে, নিজের মেয়ের মুখের মধ্যে তার মুখটা যেন দেখতে পাচ্ছি। এবং খালি মনে হচ্ছে যেটা কেন হলো, এটা কি হওয়া খুব দরকার ছিল? আর তার থেকেও ভয়ঙ্কর কি যেন আরও মনে হচ্ছে যে এটার কথা তো জানতে পারলাম, আরও কত কত হয়তো মৃতদেহ এইভাবে আমরা জানতেই পারছি না হারিয়ে যাচ্ছে আরও হিংস্র, আরও অমানবিক কোনো জায়গায়। এই জায়গাটা এসেই বোধহয় আমাদের প্রশ্ন করতে হবে যে নারী স্বাধীনতা নিয়ে তো এত কথা বলি, অর্ধেক আকাশ রাত দখল করলাম, কিন্তু আমাদের ভেতরের হিংস্র অমানবিক পশুটাকে দখল করবে কে? এটাই হচ্ছে আসল কথা, জানো। যে প্রতীকী প্রতিবাদ আমি করতে পারি, প্রতিদিন তাকে নিয়ে অনেক কথা বলতে পারি, রাস্তায় নামতে পারি, মোমবাতি মিছিল হতে পারে, মিটিং হতে পারে, বন্ধ হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু যে কোলগুলো খালি হয়ে গেল সে আর ফিরে আসবে না। এটাই হচ্ছে বাস্তব। কাজেই আমার না মনে হচ্ছে মা হিসেবে এবং একটা খুব ছোট্ট কন্যা শিশুর মা হিসেবে মনে হচ্ছে যে একসময় মাকে মজা করে বলতাম যে চিন্তা করাটা তোমার বিলাসিতার মধ্যে পড়ে, তোমার বোধহয় একটা হবির মধ্যে হচ্ছে মেয়েদেরকে নিয়ে চিন্তা করা। মা তখন কি চিন্তা করতেন? আমরা সুস্থ থাকবো তো, আমরা ভালো করে পড়াশুনো করবো তো। আজকে আমাদের কি চিন্তা করতে হয়? মেয়েটা স্কুলে গেল, কেউ কিছু করে দেবে না তো, তার ক্লাসমেটটাকে কোনোভাবে ডিস্টার্ব করে দেবে না তো, কোনো বড় সিনিয়র তার ওপর কোথাও পাশবিক অত্যাচার করবে না তো। কাজে কার কার মধ্যে আমরা শত্রু খুঁজবো? এবং এ কথাও বলতে পারবো না যেটা অনেকে বলছে যে পুরুষ মাত্রই ধর্ষক, তা তো নয়। এই এই সমাজে এমন কত পুরুষ আছে যারা নারীদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে, যারা নারীর পাশে এসে দাঁড়িয়ে তার অধিকারের কথা বলছে। শুধুমাত্র কতিপয় পশুকে দেখে পুরুষ সমাজেরও কি ক্ষতি হচ্ছে তুমি ভাবো তো। সব সময় একটা অবিশ্বাসের যেন চোখ তাদেরকে দেখছে। এইটা বোধহয় কাম্য ছিল না আমাদের। আমরা যেখানে সব সময় ইকুয়ালিটির কথা বলি, তাহলে এ কোন ইকুয়ালিটি? এটা কোন জায়গায় আমরা এগোলাম আদেও? এই প্রশ্নগুলো এখন ভাবাচ্ছে আমাকে। আর দুটো পয়েন্ট আমার ব্যক্তিগতভাবে ভীষণ মনে দাগ কেটে গেছে। প্রথমত হচ্ছে একটি মেয়ে, সে চিকিৎসক, সে নাইট ডিউটি করছে, কর্তব্যরত অবস্থায় তার সাথে এরকম একটা পৈশাচিক ব্যবহার। দ্বিতীয়ত, আপনি যে ঘটনা সূত্রগুলো বললেন, যে নির্ভয়া বলুন, হাসরাত বলুন, যেগুলো বলুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ একটা নিঃসন্দেহে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার আলো, সেখানে মানুষ প্রাণ ফিরে পায়। সুতরাং সেই জায়গায় যেখানে শিক্ষিত মানুষজনের বসবাস, সেখানে মানুষজনরা কাজ করেন, তারা তাদের মতো একটা জায়গাতে এইরকম একটা ঘটনা, তাহলে প্রশ্ন থাকছে যে শিক্ষিত মানুষদের মধ্যে কি বর্বরতা ঘুরছে না? না, আসলে এখানে কি জানো, শিক্ষা প্রকৃত অর্থে কি সেটা তোমাকে প্রশ্ন করতে হবে। কারণ শিক্ষা মানে যদি ডিগ্রি হয়, শিক্ষা মানে যদি পুঁথিগত বিদ্যা হয়, সেই পুঁথিগত বিদ্যা বা ডিগ্রির জোরে আমরা ভেতরে পশুকে কোনো দিন দমন করতে পারবো না। আমাদের আপব্রিঙ্গিংটা না একদম আলাদা। সেখানে ওই কত মার্কস পেলাম, সেই মার্কসে এগিয়ে থাকা মানুষগুলোর ভেতরে কোন পিছিয়ে থাকা একটা মানসিকতা গড়ে উঠছে, সেটা যতক্ষণ না মা বাবারা দেখবে না, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষা, প্রকৃত শিক্ষা সম্ভব নয়। আমি একটা খুব ব্যক্তিগত স্তরে একটা এক্সাম্পল বলি। যে কিছুদিন আগে শোভনার আমি আলোচনা করছিলাম যে একজন মা তার সন্তানকে এনেছে তার হয়ে সাক্ষী দেওয়ানোর জন্য, এবং সন্তান খুব প্রথিতযশা একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছে, বিদেশে গিয়ে অধ্যয়ন করেছে কিছুদিন হলেও। তারপরে একজন মহিলা সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার করছে এবং তাতে তার মার যে প্রশ্রয়,
এরাই ধর্ষক হিসেবে তৈরি হবে। কারণ কি, আজকে যখন একজনকে তুমি তার সম্মান হরণ করতে শেখাচ্ছ, তখন সে সব মহিলাকেই ওই রকম নিচু স্তরে ভাবতে শিখবে। অতএব বাবা মার যে কি বিরাট ভূমিকা। তো এই যে ছোটবেলা থেকে শেখানো হয় না যে গার্লস ওনলি ক্রাই, বয়েজ ডোন্ট ক্রাই, হ্যাঁ, ছেলেরা ব্রেভ, মেয়েরা হচ্ছে কোমল নিরীহ, হ্যাঁ, সমস্ত নিরাপত্তা দেবে কে, ছেলেরা দেবে। এই যে একটা সো কল্ড গার্ডিয়ানশিপ নিয়ে নিল না, এখন গার্ডিয়ানশিপ থেকে আস্তে আস্তে তুমি তার হাতে একটা খেলার পুতুল হয়ে গেলে, যে তোমাকে নিয়ে যখন যেমনভাবে গেছে, তোমার শিক্ষা, তোমার সামাজিক স্তর কোনো কিচ্ছু ম্যাটার করছে না। করলে পরে তুমি দেখছো যে ইভেন ক্রিম অফ সোসাইটি, সেখানকার মহিলারা কখনো মোলেস্টেড হচ্ছে, কখনো ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ফেস করছে, এবং হোয়াইট কলার জবের মধ্যে এটা আকছাড় হচ্ছে। কি হচ্ছে? লোকলজ্জার ভয়ে এখনও অনেক কিছু লুকিয়ে থাকছে। তুমি এই ঘটনাটার কথা ভাবো, যে মেয়েটি প্রাণ দেওয়ার পরে তার সম্মানহানি যা করার চেষ্টা করেছে, আমি তো সবসময় বলি জানো, যে রেপড হয়েছে তার কোনো সম্মানহানি হয়নি। আসলে যে রেপিস্ট তার কোনো সম্মানবোধ নেই। অতএব যারা বলে যে শ্লীলতাহানি করেছে, অশ্লীল তো সেই লোক যে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করছে। মেয়েটি তো কখনোই বলেনি যে এসো। তার মধ্যেও নিশ্চয়ই এরকম সমাজ আছে যে বলছে ওকে করার পেছনে একটু কিছু কারণ থাকে, একটা কারণ কিছু আছে, সেই কারণে পোস্টমর্টম অনেকে করবে আর কি। কিন্তু আমি তোমায় বলি যে একটি মেয়ের মৃত্যু দিয়ে কেন এতদিনকার চলে আসা পচনগুলো সামনে আসবে? যদি আরজি করের ভেতর অবধি এত দূর অবধি শেকড় চলে গিয়ে থাকে এত করাপশনের, এবং এত লোক যদি সত্যিই জানে, এবং কারা জানে? ডাক্তাররা জানে। এই ডাক্তাররা আমাদের অসুখের চিকিৎসা করছে, তাহলে সামাজিক অসুখের চিকিৎসা করবে কে? তারা এতদিন কেন মুখ খোলেননি? এখন যারা নিজেদের মধ্যে এই কনভারসেশনগুলো করছেন, তারা কেন পুলিশের কাছে যাচ্ছেন না? সময় এত ভয় কিসের? এত ভয় কি হারাবেন? এত ভয় কিসের? এগুলোর পর্দাফাশ তো আরও আগে করা উচিত ছিল। আমাদের এই মেয়েটি চলে যাওয়ার আগে কেন তাকে একটুও বাঁচানোর চেষ্টা করলেন? আমি এই মেয়েটিকে একটি প্রতীক হিসেবে ধরছি, যে এই রকম আরও অনেক ফুল ঝরে যাবে যদি আমরা দেখে না, করাপশনটা দেখে যদি চোখটা বন্ধ করে নেই, তাহলে এইভাবেই চলতে থাকবে, আরও ভয়ঙ্করভাবে আসবে। কারণ মেয়েটির মৃত্যু যদি স্বাভাবিক হতো সেটা এক ধরনের, কিন্তু যে ভয়ঙ্করভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা কিন্তু একটা সিম্পল মার্ডার নয়, সিম্পল রেপ নয়। এটা হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বরদেরকে একটা শিক্ষা দেওয়ার উপায়। আর এই শিক্ষাটা যদি নিয়ে নেন, তাহলে আমাদেরকে পিছিয়ে যেখানে পাঠিয়ে দিতে চাইছে সেখানেই পাঠিয়ে দেবে। আর আমরা নাইট ডিউটি করব না। ছেলেদের সঙ্গে কাজ করার আগে আমরা চিন্তা করব যে যাব তো, এই অবধি যাব তো। অবিশ্বাসে যে বীজ বপন করে দেবে, সমাজে তার যে বিষক্রিয়া হবে, তার চিকিৎসা করার কোনো চিকিৎসক বাকি থাকবে না। কিন্তু এই জায়গাটা ভাবা দরকার। আমরা একজন সঞ্জয়ের পেছনে ছুটছি। সঞ্জয় তো মানে যে রথ চালিয়ে দিয়েছে, এ তো আর থামবে না। কারণ জানো তো, ভালো জিনিস মানুষ এমিউলেট করে না। তুমি দেখবে ভালো কাজ যদি এমিউলেট করতো, সমাজটা খুব সুন্দর হতো। যে ভয়ঙ্কর পরিণতির দিকে এই ঘটনাটা নিয়ে গেছে, তার কিন্তু একটা ইতিহাস আছে, তার একটা পাস্ট আছে। এবং এই পাস্টে সঞ্জয় দোষী নয়, দোষী হচ্ছে আমরা, যারা সব জানতাম, সব বুঝছিলাম, কিন্তু চুপ করেছিলাম। তাই জন্য মেয়েটি চলে গেল আজকে। আজ যারা চোখের জল ফেলছেন, তারা একবার নিজেকে প্রশ্ন করবেন যে সত্যি কি কিছু করার ছিল না আমাদের? একসময় কলেজে অধ্যাপনা করেছেন, তারপরে আপনি কলেজের অধ্যক্ষ হয়েছেন, কিন্তু বিশেষ কারণে আপনাকে অনেক কিছুর থেকে সরে আসতে হয়েছে। মানে আমি এই প্রসঙ্গে আপনাকে কেন বলছি, যেহেতু এই মেয়েটা কর্তব্যরত অবস্থায় তার এই হেনস্থা হয়েছে, তার যে এই দুরবস্থা হয়েছে এই অভাগিনীর, তো এই যে পরিস্থিতিটা, মানে আমরা নিজেরাও জানি না যে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। মানে একটা মানুষ একটা শিক্ষা দীক্ষা নিয়ে কত পরিশ্রম করে সে আজকে এই পর্যায়ে আসে, আপনিও এসেছিলেন। কিন্তু দিদি,
আপনাকে ফিরে আসতে হয়েছিল, কাম ব্যাক করতে হয়েছিল। তো আমাদের কি এর থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই? হোয়াট ইজ দ্য ওয়ে? প্রশাসনিক ব্যর্থতা এই কলেজটির, যে যারা প্রশাসনে ছিল মেডিকেল কলেজের, তাদেরকে নিজেদের সবার আগে তাদের বলা উচিত ছিল যে আমরা দোষী। কেন বলি? কারণ বহু আগে, আমি তখন কর্তব্যরত অবস্থায় ছিলাম, তখন কিন্তু জিও এসেছিল যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মেয়েরা থাকবে বা ছেলে মেয়েরা ঢুকছে, মানে আমাদের ছাত্রছাত্রীদের কথা বলছি, সেগুলো সিসিটিভির সার্ভেলেন্সে আনতে হবে। এবার আমি তোমাকে এই ক্ষেত্রেই বলবো, সিসিটিভি সার্ভেলেন্স আবার কোন দিকে মিসইউজডও হয়, তো সেটা না হয় আমি পরে আসছি। কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের ক্ষেত্রে সিসিটিভি ইনস্টলড হয়ে গেল, একটা কমপ্লায়েন্স রিপোর্ট চলে গেল, সিসিটিভি ওয়ার্কিং সেটুকু দেখার মতো কারো সময় আছে? তার জন্য ডেজিগনেটেড লোক আছে? সেটা সারাবার জন্য এনাফ পয়সা আছে? এইগুলো, এই ফলো আপগুলো না অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকিউনা। আমি মনে করি যে ধরো মেয়েটিকে যেখানে গিয়ে রেস্ট নিতে হয়েছে, সেই রেস্টরুম না থাকা, আমার সবচেয়ে দুঃখ লাগছে যে 2024 স্বাধীনতার আমরা এত বছর পরে গিয়ে একটা ডাক্তারকে রেস্টরুম দিতে পারলাম না। সেমিনার রুমের মেঝেতে লাল কম্বলের আড়ালে সে ঘুমানোর চেষ্টা করলো, যেখানে সে শেষ ঘুমে চলে গেল। কেন? সত্যি কি আরজি করে সেই অবস্থা ছিল না যে একটি মেয়েদের জন্য আলাদা রেস্টরুম? বা ছেলে মেয়েরা যেখানে রেস্ট নিতে পারে, ডাক্তাররা অমানবিক, মানে জুনিয়র ডাক্তারদের দেখো অমানবিক প্রেশার থাকে, যে কোনো হাসপাতালে কিন্তু শিরদাঁড়া তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সমস্ত ডাক্তারদেরকে আমরা মিনিমাম তাদের যে রিকোয়ারমেন্টসগুলো, সেদিকে আমরা কত ইনসেনসিটিভ। আমি ছেলে মেয়ে বাদ দিচ্ছি, একজন ডাক্তার যে হয়তো টানা 24 ঘন্টা ডিউটি করেছে, তার থেকেও বেশি একটানা ডিউটি করেন ডাক্তাররা, আমি নিজে দেখেছি। তো সেক্ষেত্রে ডাক্তারদের কি এইটুকু অধিকার নেই যে তারা তাদের প্রাইভেসির সঙ্গে একটুখানি রেস্ট নিতে পারে? সেখানে যে কোনো সঞ্জয় পৌঁছে যাবে, খুঁজতে 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 সঞ্জয় বা সঞ্জয় রা, সেটা তো আমরা এখনও জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি সাথে যে এই যে তুমি বললে না যে আমরা যারা কাজের জগতে গেছিলাম লড়াই করে, আমার কিন্তু পড়ানোর জগৎটায় যদি নাও যেতাম, আমার বাবার ব্যবসাটাই যদি আমি দেখতাম, তাহলেও আমার দিব্যি কেটে যেতে পারতো। কিন্তু মনে হয়েছিল যে আমি তো ডিগ্রিগুলো অর্জন করেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাধনার ফল, তো এটাকে আমি কেন কাজে লাগাবো না? আমি লড়াই করে নিজের চাকরি পেয়েছি, চাকরিটা সসম্মানে বজায় রাখার জন্য আরও লড়াই ছিল। কিন্তু সেই লড়াইটা গিয়ে একটা সময় গেল এমন একটা পর্যায়ে যে আমার মানসিক শান্তি একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে মনে হচ্ছে যে আমার অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটা। তো আমার মানসিক শান্তি যখন বিঘ্নিত হতে শুরু করলো, সেটা সবচেয়ে বেশি এফেক্ট করছিল আমার ছোট্ট মেয়েটাকে, যাকে আমার একার দায়িত্বে বড় করার দায়িত্ব আমার। তো সেখানে আমার মনে হলো কি যে না, এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করতে পারবো না। কারণ আমি যদি এতদিন পড়ানোর পরেও দেখলাম যে শুধুমাত্র অসৎ হতে পারলাম না বলে ছেলেমেয়েরা ডেমনস্ট্রেশনে বসলো এবং কি বললো যে আমাকে উখাড়কে ফেক দেঙ্গে, কারণ আমি একটি কোয়ামেন নই, সেই জন্য সেই কলেজে আমার স্থান হবে না। আমাকে কিন্তু যে কলেজে ট্রান্সফার করা হয়েছিল, আমার কলেজের থেকে অনেক ভালো কলেজে দেওয়া হয়েছিল। সবাই আমাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা কেন নিলি না, ওটা তো অনেক ভালো কলেজ ছিল। কিন্তু যেটা লোকে বুঝতে চায় না যে আমাকে কোন অবস্থায় ট্রান্সফার করা হচ্ছে, যখন আমার বিরুদ্ধে একটা ট্যাগ বসানো হচ্ছে যে আমি কমিউনাল। কিন্তু আমার খালি মনে হয় যে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, এটা আমার আইডেন্টিটি নয়। আমি শিক্ষা একটা অর্জন করেছি এবং সেটা শিক্ষা বিলিয়ে দিতে গেছি। সেখানে আমার ছাত্রছাত্রীদের কমিউনিটির পরিচয় আমার কাছে ইম্পর্টেন্ট নয়। ওরা সবাই আমার কাছে একটাই কমিউনিটি, আমার ছাত্রী তারা বা আমার ছাত্র তারা। সেই জায়গাটায় কেন আমি ডিগনিটির সঙ্গে কাজ করতে পারবো না? এবং সেই ডিগনিটিটাকে ডিফেন্ড করতে গিয়ে সাথী প্রত্যেক মুহূর্তে একটা রেপ শুধু না মানুষের শরীরের পেনিট্রেশন নয়,
বলপূর্বক শুধু একটা শরীরকে ভেদ করে দিলাম, সেটা শুধু রেপ নয়। রেপ অফ অনার ইজ হ্যাপনিং এভরি ডে। একটি জিবি মিটিংয়ে বসেছি, সেখানে কিন্তু কোনো অশিক্ষিত লোক নেই। তোমার কথা অনুযায়ী সব ডিগ্রিধারীরা বসে আছেন। কেউ প্রচণ্ড ক্রিম অফ সোসাইটি থেকে আসছেন, কেউ রাজনৈতিকভাবে প্রচণ্ড প্রাজ্ঞ ব্যক্তিরা বসে আছেন, এবং শুধুমাত্র অপ্রস্তুত করার জন্য, অপমানিত করার জন্য বললেন যে আরে যেসব মহিলারা এসে বাইরে কাজ করে তারা আবার কোনো ভদ্রঘর থেকে আসে নাকি, সব হচ্ছে আসলে প্রস্টিটিউটস। তার মানে হচ্ছে এই প্রফেশনটার বাইরে মহিলাদেরকে সে কোনো স্তরে ভাবতেই পারে না। এখন এই কথাটা শুনে কিন্তু আমরা তিনজন শিক্ষিকাই কিন্তু মরমে মরে যাচ্ছি। কিন্তু আমি দেখলাম যে এখানে যদি চুপ করে যাই, এই ভদ্রলোক আবার বলবে। তো আমি বললাম যে স্যার, বাড়িতে যে প্রফেশনে মেয়েদেরকে যেতে দেখেছেন তার বাইরেও তো মেয়েরা অনেক প্রফেশন নেয়। এই প্রফেশনটা সম্পর্কে আপনার ধারণা নেই, কারণ এরকম সৎ প্রফেশনে না আপনার বাড়ির মেয়েরা আসেনি। সঙ্গে সঙ্গে সে জ্বলে উঠে বলছে আমার বাড়ির মেয়েদের সম্পর্কে এত বড় কথা। তখন আমি বললাম স্যার, আমরাও কোনো মেয়ে বাড়ি থেকে আসি, আমরাও সে বাড়ির মেয়ে, আমাদেরকেও যত্নে লালন পালন করেছে। শুধুমাত্র আপনি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে আপনাকে কেউ অধিকার দেয়নি যে আপনি এই কথাটা বলে আমাকে অপমান করেন, আর যদি আমায় অপমান করেন আমি শতগুণে ফেরত দেব। তখনও কিন্তু আমাকে বলা হয়েছিল যে রেপ করে দেব। বোধহয় সত্যি আমরা মেয়েরা নির্ভয়া, তাই জন্য আমি বলেছিলাম যে রেপ করা এত সহজ স্যার, আপনি সত্যিই পারবেন। এবং আমি তোমায় বলছি যে যেখানে যেখানে মতের অমিল হয়েছে, মতভেদ হয়েছে বা মত পার্থক্য হয়েছে, ঋজুভাবে চলা মানুষরা বারবার রেপ না হোক, রেপের থ্রেট পেয়েছে, এটা অ্যাটলিস্ট আমি জানি, কারণ আমি বারবার পেয়েছি। এবং প্রত্যেক ক্ষেত্রে না লড়তে লড়তে মানুষকে বোঝাতে হয়েছে যে রেপ করা কোনো ভীষণ গৌরবের বিষয় নয়, আসলে কাপুরুষরা রেপ করে, আদারওয়াইজ ইউ কুড হ্যাভ মেড লাভ উইথ দ্য ওম্যান। এই যে অসুস্থ মানসিকতা সম্পন্ন সঞ্জয়েরা ঘুরে বেড়াচ্ছে, এবং এদের কিন্তু শুধু তুমি ভাবছো যে আজকে এমন একটি ছেলে যে সিভিক ভলেন্টিয়ার ছিল, যে লুম্পেন ছিল, যার একটি ইতিহাস আছে, প্রচণ্ড মানে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের ইতিহাস আছে, এই ধরনের ছেলেরাই এইসব কাজ করে না, শিক্ষিত সমাজ করে। যারা রাত দখল করেছিল এমন অনেক পুরুষ বাড়িতে শুধু স্ত্রীকে যখন ডিল করে তখন বলে মহিলা আবার কি, 1 কেজি মাংসপিণ্ড ছাড়া, মহিলা আবার কি, স্ত্রী আবার কি, ফ্রি প্রস্টিটিউট ছাড়া। তারাও প্রতিবাদ করেছে। তো প্রতিবাদটা কতটা আসল আর কতটা মেকি সেটা নিয়ে আমার তর্ক নয়, প্রতিবাদটা দরকার, সে যেই করুক, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আসল প্রতিপাদ্য বিষয়টা যেন হারিয়ে না যায়। কারণ আমাদেরকে যদি সমাজকে সুরক্ষিত করতে হয়, তাহলে প্রকৃত শিক্ষা, যে শিক্ষাটা ভেতরকে আলোকিত করবে, কয়েকটা মার্কস, কয়েকটা ডিগ্রি, আমি ন্যাশনাল স্কলার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি ডক্টরেট, পোস্টডক, এসব কিচ্ছু ম্যাটার করে না। আমি এমন অনেক বিদ্বান ব্যক্তিদের জানি যারা রেগুলার বউকে মারেন, যারা রেগুলার বউকে অ্যাবিউজ করে, যারা ছাত্রছাত্রীদের অ্যাবিউজ করে, যারা ক্ষমতা ইন এনি ফর্ম। একটা জিনিস জানো তো, যে এই যে শরীরের ওপর যে অধিকার স্থাপন, নারীর শরীরকে কত ভয়ঙ্করভাবে একটা লেসন দেবে, তারই তো একটা প্রতিযোগিতা, একটা কুৎসিত প্রতিযোগিতা। সেই জায়গাটায় কিন্তু এই দখলদারিটা আমার মনে হয় যে মনে রাখতে হবে তাদের জন্য পসিবল যারা ভেতরে ভেতরে আদিম রয়ে গেছে। তারা জামা কাপড়ে আধুনিক হতে পারে, তারা তাদের ভাষায় আধুনিক হতে পারে, তারা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্সে আধুনিক হতে পারে, কিন্তু মনের মধ্যে থেকে সে আদিম পুরুষটাকে তারা এখনো মারতে পারেনি। নো মিন্স নো। যতক্ষণ না এই এক্সপ্লয়েট করার মানসিকতা থামবে ততক্ষণ পর্যন্ত এ ধরনের শরীরের ওপর দখলদারি মেয়েদের, এটা থামবে না। নিশ্চিতভাবে বৈশাখীদি,
এই ঘটনাক্রমে কথা বলতে বলতে যে দুটো বিষয় আমার ভীষণ ভালো লেগেছে, বৈশাখীদি যে দুটো বিষয়ের উপর আলোকপাত করেছেন, শিক্ষা, কয়েকটা মাত্র ডিগ্রি নিয়ে আমরা একটা আলোকে আটকে দিচ্ছি নিজের মধ্যেই, আর বলছি আমরা প্রচণ্ড শিক্ষিত। এই জায়গাটা ভাবতে হবে। বাবা মারা যারা সন্তানকে মানুষ করছেন, কিভাবে মানুষ করছেন, পড়াশোনা শিখিয়ে কষ্ট করে মানুষ করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কি করছেন, আর তৃতীয়ত যেটা সহ্য করেছে, এতদিন সকলে দেখেছে শুনেছে সহ্য করেছে, যার ফলে আজকে এই নৃশংস নির্মম পরিণতি ভোগ করতে হলো এই মেয়েটিকে। আশা করি ৭৮তম স্বাধীনতা দিবসে এইটাই আমাদের সবথেকে বড় লেসন, সবথেকে বড় শিক্ষা। ধন্যবাদ বৈশাখীদি, অনেক ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন আর সুস্থ মানসিকতা নিয়ে বাঁচুন, প্রতিবাদ করুন। নমস্কার।